জুডিশিয়ারি যখন জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন করে তখন বুঝতে হয় সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেশনে গন্ডগোল আছে। বসিরহাটে যা ঘটনা ঘটেছে আমি চমকাইনি যে লোয়ার জুডিশিয়ারি কিভাবে পারচেসড হয়। এই যে অসভ্যতাটা করা হলো বসিরহাট পুলিশ মেহেদী হাসানের তরফ থেকে এবং এডিজির দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এরা দুজনে মিলে এই গল্পের প্লটটা সাজিয়েছিলেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নবান। জাস্টিস জয় সেনগুপ্ত যে অবজারভেশন দিয়েছেন তার ভিত্তিতে এই ম্যাজিস্ট্রেটের জেল হওয়া উচিত, বসিরহাটের এই ম্যাজিস্ট্রেট জেল হওয়া উচিত। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ফের একবার সংবাদ শিরোনামে বসিরহাট এবং সন্দেশখালী। কাল হাইকোর্টে যে নজিরবিহীন ঘটনা ঘটলো তা নিঃসন্দেহে এই রাজ্যের বুকে ঐতিহাসিকও বটে। আদালতে তীব্র ভর্ষিত হলেন পুলিশ, বললেন যে ধারা দিয়েছেন বিচারকও কি জানতেন না এই ধারা কখন দেওয়া যায়। বিচারক প্রশ্ন তুলছেন আর এক বিচারক সম্পর্কে। রাজ্যের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা নিয়ে যা বড় সড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সন্ময় ব্যানার্জি। প্রথমে সন্ময় দা, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কাল যে ঘটনা দেখলেন মাম্পি দাসকে অ্যারেস্ট করাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছেন আর এক বিচারকের ভূমিকা নিয়ে, আপনি কিভাবে দেখেন পুরো বিষয়টা? না, আমি শিবম দেখছি দুটো অ্যাঙ্গেল থেকে দেখছি। প্রথম কথা হচ্ছে একজন বিচারপতি তিনি প্রশ্ন তুলছেন একজন বিচারক সম্বন্ধে। এমনিতেই বাংলার পশ্চিমবঙ্গের এক্সিকিউটিভ সম্বন্ধে প্রশ্ন উঠে গেছে, আইপিএস আইএস ডাব্লিউবিসিএস অফিসারদের ভূমিকা সম্বন্ধে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠে গেছে। এক, রাজনীতিবিদদের সম্বন্ধে তো প্রশ্ন আছেই, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সেটা নিয়ে প্রশ্ন আছে, জুডিশিয়ারি সম্বন্ধে ইতিউতি নানানভাবে খুঁচিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে। কোনো ক্ষেত্রে জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সঙ্গত কারণও আছে, আমি অস্বীকার করবো না। কিন্তু জুডিশিয়ারি যখন জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন করে তখন বুঝতে হয় সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেশনে গন্ডগোল আছে। সিস্টেমে গন্ডগোলটা কি আমি বলছি, আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। বসিরহাটে যা ঘটনা ঘটেছে আমি চমকাইনি। লোয়ার জুডিশিয়ারি কিন্তু মানহানি মামলা হবে, কন্টেম্পট অফ কোর্ট হবে, যদি বলি বিক্রি হয়ে গেছে হয়ে যায় মাঝে মাঝেই, খারাপ লাগে বলতে, কিন্তু মানুষ কিন্তু মনে করার যথেষ্ট কারণ আছে যে লোয়ার জুডিশিয়ারির এই অবনমনের পেছনে লোয়ার জুডিশিয়ারির একটা ককাস আছে, মানে একটা সার্কিট আছে বলা যেতে পারে। আমি একটা শিবম নিজের জীবনের একটা ছোট্ট ঘটনা বলবো। আমি চোখের সামনে লোয়ার জুডিশিয়ারি দেখেছি। যখন চাকরি দুর্নীতি নিয়ে আমি প্রথম প্রশ্ন করি, আমি কথা বলি 2019 সাল অগাস্ট মাস, তখন কিন্তু 2019-এ তুমি একটু খেয়াল করে দেখো চাকরি দুর্নীতি নিয়ে কেউ কোনো কথা বলতো না, ঠিক সেভাবে পাদপ্রদীপের আলোয় আসেনি। আমি প্রথম জানতে পারি জনৈক মন্ডল বাবু, তিনি পাথর প্রতিমায় থাকেন, তিনি তার জমি বিক্রি করে তার দোকান বন্ধক রেখে তার স্ত্রী এবং ছেলের জন্য প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরি জন্য টাকা দিয়েছিলেন। ডিল হয়েছিল 6 লাখ, শেষ পর্যন্ত 11 লাখের ডিল ফাইনাল হয় এবং সেই ভদ্রলোক দেন তৃণমূল কংগ্রেসের এক নেতাকে, যুব নেতাকে। সেই যুব নেতার যিনি মাথা, তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই এতে ঘোরেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ির কনভয় করে তার মধ্যে থাকেন, কনভয়ের পেছনের দিকে গাড়িতে একটা থাকেন, সবসময় তার খুব কাছের লোক। তো আমি পরবর্তীকালে দেখেছেন যখন 11 লক্ষ টাকা দিয়েছেন, দিয়ে দেখা গেল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটো পেয়েছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটো ফলস। তখন শেষ মতো তৃণমূল যুবনেতার কাছে ছুটে যান। যুবনেতা বলেন আমার কিছু করার নেই, আমি বলতে পারবো না, যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার কলকাতা থেকে পেয়েছি আমি আপনাকে দিয়ে দিয়েছি। তখন তিনি তৃণমূল যুবনেতার যিনি সম্ভবত নূর আলী নাকে, তার কাছে যান। তিনি বলেন আমার কিছু করার নেই, আমি কেন টাকা দিয়েছি। পুলিশের কাছে যান, পুলিশ বলে ও ফোন টোন করে কথা বলে বলে নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে দিন। অথচ বললো গ্রামের লোক খেটে খুঁটে পরিশ্রম করে রোজগার করেছেন, 11 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, আর দিয়ে তার জমি হারিয়েছেন, দোকান হারিয়েছেন, টেলারিং এর দোকান ছিল। শেষ পর্যন্ত সর্বশান্ত হয়ে কান্নাকাটি করছেন, বলছেন আমার সুইসাইড করা ছাড়া উপায় নেই, আমার ফোন নাম্বার জোগাড় করে বন্ধক আমাকে ফোন করে। আমি বলছি আপনি হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্ট গুলো পাঠান, আপনার কাছে কি কি আছে। ছোট ছোট চিরকুটে 20,000, 30,000, 50,000, 1 লাখ এইভাবে টাকা নিয়ে গেছে দফায় দফায়। শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট 12 লাখ 6 বদলে 11 লাখের ডিল, এবং সেই 11 লাখ দিয়ে তিনি সর্বশান্ত। আমি প্রশ্ন তুলেছিলাম আমার একটা ভিডিওতে যে এই ভাইপোরাজ কবে বাংলায় বন্ধ হবে, আমি এই প্রশ্নটা তুলেছিলাম। আমি বলেছিলাম যে মান্নাবাবু বলে যিনি টাকাটা নিয়েছেন তার উপরে আছেন নূর আলী। নূর আলী হচ্ছেন
বাইপুর একদম দক্ষিণহস্ত। আমি এই সার্কিটটা দেখিয়ে বলেছিলাম যে এই মান্না মন্ডলবাবুর কাছ থেকে টাকাটা নেওয়ার শক্তিটা আহরণ করেছিলেন কি করে, ফলস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য। তার মানে তিনি মনে করেছেন মাথার উপর নূর আলী আছে, নূর আলী মনে করেছেন মাথার উপর অভিষেক ব্যানার্জি আছে। আমি এই সার্কিটটা দেখিয়েছিলাম। তার জন্য আমার বিরুদ্ধে এফআইআর কোথায়? পুরুলিয়াতে। সেই পুরুলিয়াতে এফআইআর করে আমাকে আচমকা একদিন রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হলো, ফিজিক্যালি তুলতে গিয়ে ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো। আমি এসিপির কাছ থেকে পরবর্তীকালে শুনেছিলাম, বলা হয়েছিল যে শর্মাবু কে এমন ভাবে মারবেন প্রাণে না মারা যায়, কোমরটা যেন ভেঙে যায়। শেষ পর্যন্ত আমাকে তুলে নিয়ে পুরুলিয়ার একটা প্রান্তিক অঞ্চলে গিয়ে পৌঁছেছিল, একটা ওই ফাঁড়িতে রেখে রাখা হয়েছিল, তারপরে থানায় রাখা হয়েছিল, তারপর কোর্টে প্রডিউস করা হয়েছিল। এবং সেই রাতে প্রায় 14 ঘন্টা আমাকে থানায় একটা টুলের ওপর সব মিলিয়ে টাইম স্পেন্ডটা হিসেব করেছে, 14 ঘন্টা বলবো না, 7টা থেকে 5, 4, 9 ঘন্টা টুলের ওপর একটা বসিয়ে রেখে দেওয়া হয়েছিল। এবং তখন আমি ক্ষত বিক্ষত, আমার এইসব ডাল টাল ফুলে গেছে, এইসব জায়গায় যা ঘুষি মেরেছিল পুলিশের বাউন্সারদের দিয়ে, মানে এরকম লাল হয়ে এরকম গোল হয়ে ফুলে গেছে। আমি ঘাটটা এরকম ঘোরাতে পারছি না, সেই থেকে আমার ঘাড়ে একটা সমস্যাও থেকে গেছে। কোমরে মাটিতে পড়ে যাওয়ার পর জিপে তোলার সময় মেরেছিল। 40-45টা বাউন্সারদের ঘুষি কিলচর খেয়েছিলাম, খেয়ে শেষ পর্যন্ত পুরুলিয়ার হাজত বাস করতে হয়েছিল। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি যখন আমি এই কাহিনীটা পেছনে এটা বললাম যে চাকরি দুর্নীতির প্রথম কথা বোধহয় আমি জানি না, আমার নিজের মুখে বলা উচিত না, বাংলার প্রথম আমি ওপেন মিডিয়াতে সারফেসে এনেছিলাম। সেটা বোধহয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাগ ছিল যে এটা তো জানাজানি হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু পরবর্তীকালে জানা গেল তো সবটাই তো সামনে চলে এলো। থাক সে কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পুরুলিয়া কোর্টে যখন আমাকে প্রডিউস করা হলো, আমি একজন মহিলা জজ ছিলেন, বেশ মনে আছে, দ্যাট ওয়াজ আ ফ্রাইডে আর স্যাটারডে, যাই হোক। তিনি তাকে যখন আমার অ্যাডভোকেট বললেন, ওখানে যিনি উপস্থিত ছিলেন, বললেন যে দেখুন আমার মক্কেলকে কিভাবে ক্ষত বিক্ষত করেছে পুলিশ, আপনি ওর চেহারাটার দিকে তাকিয়ে দেখুন, গাল তখন আমার ফোলা, ঘাড় তখন এই অবস্থা, জামা ছেঁড়া, মানে বিভৎস অবস্থা। সেই অবস্থায় আমি ওখানে দাঁড়িয়ে কোর্টের মধ্যে জজ সাহেবকে বললেন যে আপনি আমার মক্কেলের দিকে দেখুন পুলিশ কিভাবে টর্চার করেছে, আপনি একে জামিন দিন, একে মেডিকেল অ্যাডমিশনের ব্যবস্থা করার অন্তত নির্দেশ দিন, অনুরোধ রাখছি আপনাকে। আপনি দেখুন ওই মহিলা জজ একবারের জন্য আমার দিকে তাকিয়ে দেখেন, কাছাকাছি অন্তত 10 মিটারের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, যেখানে দাঁড়াতে হয় কয়েদিতে, তো আমি দাঁড়িয়েছিলাম, মহিলা জজ আমার দিকে একবার তাকিয়ে পর্যন্ত দেখেননি, যে আমার শরীরের ওই ক্ষতবিক্ষত অবস্থা। আমার মনে হয়েছিল একবার দেখলে উনি বুঝবেন যে কি টর্চার পুলিশ সেই সময় করেছে। তাকিয়ে দেখেন শুধু, প্লিড যেটা আমার মক্কেল করেছেন শুনেছেন, নোট নিয়েছেন, আদার এন্টার নিয়েছেন, নিয়ে আমাকে 3 দিনের পুলিশ কাস্টাডি দিয়ে দিলেন। 3 দিনের পুলিশ কাস্টাডি দিলেন। আমার সেই দিন প্রথম মনে হয়েছে যখন একজন অ্যাডভোকেট প্লিড করে বলছেন যে একজনকে এইভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, দেখুন পুলিশ টর্চারটা দেখুন, তখন তো যে কোনো জজের একবার মানে যে যে যাকে ধরে নিয়ে আসা হয়েছে তার দিকে তো দৃষ্টিপাতটা করা উচিত সামনাসামনি। একবারের জন্য করেনি, নট ফর সিঙ্গেল সেকেন্ড, আমি আমার মনে আছে। এবং তারপর তার আগে দেখেছি যে যখন আমাকে ওঠানো হলো, তার আগে এই পুলিশের লোকজন জজের ঘরে ইন্টারনাল চেম্বারে চলে গেলেন, 2 জন ফাইল টাইল নিয়ে। আবার যখন আমার হিয়ারিংটা করে মহিলা জজ ভেতরে চলে গেলেন রায় প্রিজার্ভ রেখে, এই 2 জন পুলিশ অফিসার আবার ভেতরে ঢুকে গেলেন মহিলা জজের চেম্বারে। তারপর তো যাই হোক আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম ওখানে, করার পর শেষে বেলার দিকে রায় দেওয়া হলো যে 3 দিনের পুলিশ কাস্টাডি। আমি সেই দিন বুঝেছিলাম লোয়ার জুডিশিয়ারি ভূমিকাটা, মানে আমি বলছি লোয়ার জুডিশিয়ারি ভূমিকাটা সেদিন বুঝেছিলাম। কেন? আমি তারপরে ছোট্ট একটু ঘটনা বলি। আমাকে সোমবার দিন আমাকে আদালতে প্রডিউস করা হলো এবং সেখানে আমাকে জামিন দেওয়া হলো। যে জজ ছিলেন তিনি কিন্তু, তাকেও আমার অ্যাডভোকেট বলেছেন, এবং জজ আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখলেন। আমাকে আমার অ্যাডভোকেট বললেন আপনি পেছনটা ঘুরে দেখান, আমার কাঁধের এটা উনি দেখলেন, দূর থেকে দেখলেন জজ, দেখে তারপরে পুলিশকে কিছুটা তিরস্কার করলেন যে আপনি মেডিকেল ট্রিটমেন্ট ঠিক করে করাচ্ছেন না কেন, এবং আমাকে জামিন দিলেন। তারপরে যাই হোক শেষ পর্যন্ত আমি বেরিয়ে এলাম সেখান থেকে, আবার পুলিশে নিয়ে দেওয়া হলো। সেখান থেকে রাঁচিতে চলে গেলাম, রাঁচিতে গিয়ে কিছু আত্মগোপন করলাম। সেখান থেকে পরবর্তীকালে কলকাতা একটা ঠিকানায় এসে 1 মাস লুকিয়েছিলাম। 15টা কেস বিভিন্ন জায়গায় করে রেখেছে, তার সব জামিন নিলাম, শেষ পর্যন্ত হসপিটালে ভর্তি হলাম, চিকিৎসা করে বাড়ি ফিরলাম। আমি সেই সময় বুঝেছিলাম
যে লোয়ার জুডিশিয়ারি কিভাবে পারচেসড হয় আমার বলতে কোনো অসুবিধা নেই। দ্যাট লেডি যিনি পুরুলিয়া কোর্টের ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন, মানে শি ওয়াজ ইন পারচেসড, আমার আজকে বলতে কোনো অসুবিধা নেই। তা না হলে উনি অন্তত মানবিকতার খাতিরে দেখতেন যে একটা মানুষকে কিভাবে টর্চার করা হয়েছে। আমি তখনও সিনিয়র সিটিজেন হইনি, কিন্তু আমার তখন বয়স 57-58 বছর বয়স। একজন মানুষকে এইভাবে ফিজিক্যাল টর্চার করার পর ম্যাজিস্ট্রেট মনে হয়নি যে আমি অন্তত একজন অ্যাডভোকেট ট্রিট করছেন আমি তাকিয়ে দেখি। আসলে আগে থেকে ডিসিশনটা নেওয়া ছিল ওকে জেলে রাখতে হবে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। এবং ঘটনা হচ্ছে সেই দিন রাত্রে আমার মনে আছে আমি এক কাপ এক কাপ বোধহয় চা খেয়েছিলাম, আমাকে হাঁড়িতে খাওয়ানো হয়েছিল। আমার মনে আছে প্রায় 32 ঘন্টা আমি কিছু না খেয়েছিলাম, এবং রাত্রি 1:30 পর্যন্ত আমাকে 3জন ডেপুটি কমিশনার অফ পুলিশ, ওখানকার একজন ওসি, আইও, তারা সবাই মিলে ইন্টারোগেট করেছেন রাত 1:30 পর্যন্ত আমাকে বসিয়ে রেখে। থমকেছিলেন, চমকেছিলেন, বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি সারেন্ডার করে নিন, তাহলে সমস্যা মিটে যাবে। আই ডিডন্ট ডু দ্যাট। তা আমি সেই সময় দেখেছিলাম জুডিশিয়ারিকে খুব ক্লাস থেকে লোয়ার জুডিশিয়ারি সম্বন্ধে বারবারই অভিযোগটা পাওয়া যায়। আমি বলছি বাংলার সমস্ত মেরুদণ্ড ভেঙে গেছে, শিক্ষা, সংস্কৃতি, কালচার, এডুকেশন, নৈতিকতা সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছেন এই একজন ভদ্রমহিলা এবং তার জালিয়াত ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলতে কোনো অসুবিধা, জালিয়াতটাই ওর পক্ষে বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হওয়া উচিত। তো যাই হোক, ভেঙে চুরমার করে দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে মানুষ তো একমাত্র ভরসার জায়গা থেকে জুডিশিয়ারি। সে তুমি একটু শিবম খেয়াল করে দেখো, জুডিশিয়ারিকে বারবার অ্যাটাক করে যাচ্ছে, বারবার অ্যাটাক করে যাচ্ছে। একটা ঘটনা আমি বলি, তবে ফিরে এসে আমি মামলা করি বলতে প্র্যাকটিক্যালি জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য ঘরে সেই হিয়ারিংটা হয়। সেখানে আমার আইনজীবী ছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দীর্ঘ শুনানি হয় রাজ্য সরকারের তরফ থেকে, তখন প্রচন্ডভাবে ডিফেন্ড করা হয় পুরো ব্যাপারটায়, যে না সেরকম কিছু করা হয়নি, একটু যা হয় নিয়ে যেতে গেলে ধস্তাধস্তি হয়, সেই জন্য উনি চোট পেয়ে গেছেন। তো যাই এসব বলে, এবং কিন্তু আমার আমাকে অ্যারেস্ট করে রাখা, 3 দিন জেলে রাখাটা যে অন্যায়, সেটা কিন্তু জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে বলেছিলেন। এবং আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরুলিয়ার অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ এবং খড়দা থানার ওসিকে ট্রান্সফার করতে হয়েছিল, যদিও তারা স্বপদেই বসেছিলেন, নিজের নেম প্লেটটা তুলে। কিন্তু কোর্টকে দেখানোর জন্য দুজনকে সরাতে হয়েছিল। দ্যাট ওয়াজ এ রং ডিসিশন, এবং লোয়ার লেভেলের ম্যাজিস্ট্রেটের ডিসিশনটা হচ্ছে রং। সেদিন কিন্তু জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য ওই রায়তে প্রমাণিত হয়েছিল, সেটা রেকর্ডেড আছে কলকাতা হাইকোর্টে। আমার প্রশ্নটা হচ্ছে, লোয়ার জুডিশিয়ারিতে যারা আছেন তারা অন্তত ভাবুন যে বাংলার তো কিচ্ছু নেই, সব শেষ, জুডিশিয়ারি ভরসা, হাইকোর্টটা ভরসা। সবার পক্ষে হাইকোর্ট যাওয়া সম্ভব নয়। মাম্পি দাস একজন প্রান্তিক মহিলা, তার পাশে পেছনে যদি রাজনৈতিক দল না থাকতো, তিনি যেতে পারতেন হাইকোর্টে, বিচার পেতে পারতেন। এই যে অসভ্যতাটা করা হলো বসিরহাট পুলিশ মেহেদী হাসানের তরফ থেকে, এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এই নামটা নোট করো শিবম, এডিজি দক্ষিণবঙ্গ তিনি, এরা দুজনে মিলে এই গল্পের প্লটটা সাজিয়েছিলেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম নবান্ন। আমি বলছি এখন পরিবেশ বা পরিস্থিতিটা এমন একটা জায়গায় চলে গেছে না, যদি লোয়ার জুডিশিয়ারি ঠিক না হয় তাহলে গরিব মানুষ সব থেকে বেশি সাফারার হবে। যার ক্ষমতা আছে তিনি হাইকোর্টে যাবেন, কিন্তু লোয়ার জুডিশিয়ারি যদি ঠিক না হয় গরিব মানুষ কোথায় যাবে? দিস ইজ দ্য কোশ্চেন অফ দ্য আওয়ার। আমি বলছি এই লোয়ার জুডিশিয়ারি, লোয়ার ম্যাজিস্ট্রেট যে রায়টা দিয়েছিল, এই রায়ের ভিত্তিতে তার একটা শাস্তি হওয়া উচিত। কিন্তু ম্যাজিস্ট্রেটকে কে জেলে পুরবে? জাস্টিস জয়সেন গুপ্ত যে অবজারভেশন দিয়েছেন তার ভিত্তিতে এই ম্যাজিস্ট্রেটের জেল হওয়া উচিত, বসিরহাটের এই ম্যাজিস্ট্রেট জেল হওয়া উচিত। নিশ্চয়ই বসিরহাটের পুলিশের সঙ্গে একটা ওই 195A ধারাটা যুক্ত করার ব্যাপারে আগে থেকে প্ল্যান করা ছিল। আমি স্যার নিয়ে আসবো, আপনি একটু জেল করে দেবেন, তাহলে আমাদের একটু সুবিধা হয়, তাহলে দিদি খুশি হবে। এই তো গল্পের প্লট।